হ্যালো ফ্রেন্ডস, গল্পস্বল্প পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জেবা জাহান চলে এসেছি নতুন একটি উপন্যাস নিয়ে। উপন্যাসের নাম পদ্মজা, লিখেছেন ইলমা বেহরোজ। পর্ব 1। ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে। তার শরীর ঘেমে একাকার। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মোছে। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না, সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনের চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ ভর্তি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটি 2-1 সেকেন্ড দেখল। এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছুই বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা চোখ থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশে গাঢ় কালো। চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষারের মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়। মনে পড়ে তার। তুষার একটু ঝোঁকে। মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের ওপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, মিস ফাহিমা, দ্রুত এগিয়ে আসুন। ফাহিমা সহ আরো 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। সালটা ছিল 1989। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না। পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদউদ্দিন প্রতি সপ্তাহে পদ্মর জন্য একটি করে পাত্র নিয়ে আসেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবু বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলে, মোর্শেদের বড় ছেড়িরে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্যারামে কি আর সেরি নাই? একটা সেরিরে কেন সবার চোখে পড়ন লাগবো? চাইলে কি সব পাওন যায়? পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়ে রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বললেন, বাহিরে যাইব কি? যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি কি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য? অশুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চেনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো নয়, সারাদিন পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না।
ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া একদমই পছন্দ করেন না। পূর্ণা আগেই লিপস্টিক মাখেনি মায়ের কারণে। টিনের দেওয়ালে কাঠের ঘড়ির কাঁটার সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়ের রুমে ঢোকেন। পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানলার পর্দা ভেদ করে আসা আলোতে পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মৃদু পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজার ঘুম ভেঙে গেল। চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়, সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে বলল, বেশি দেরি হয়ে গেছে আম্মা। সমস্যা নেই, মুখ ধুয়ে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে রীতিনীতির প্রভাব বেশি। মেয়েদেরকে শক্তপোক্ত নিয়মে বেঁধে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেট শেষ, খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে চলে গেল। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতারটাও আর একটা নিয়ম, খাওয়ার আগে মাথা ঢেকে নিতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়ের সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস। খেয়ে দে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।